এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, ওর নাম লিন। সে প্রতিদিন তার দাদির সাথেই ঘুমায়। একদিন সকালে লিনের ঘুম ভেঙে গেলে সে তার দাদিমাকে ডেকে তোলার চেষ্টা করে, কিন্তু তার দাদিমা তার ডাকে সাড়া দেয় না। তখন লিন তাকে ঘুম থেকে তোলার অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই তার দাদিমা ঘুম থেকে উঠছিল না, অর্থাৎ তার দাদিমা মারা গেছে। অনেকবার ডাকার পরেও সে না ওঠায় এক পর্যায়ে লিন রাগ করে বসে থাকে। কিন্তু বাচ্চা মেয়েটা তখনও বোঝে না যে তার দাদিমার কখনোই ঘুম থেকে উঠবে না, আর তার ডাকেও সাড়া দেবে না। অন্যদিকে সান নামের এই লোকটাকে দেখা যায়। সান পেশায় একজন ফিউনারেল ডিরেক্টর, অর্থাৎ তার কাজ হচ্ছে মৃত মানুষকে শেষকৃত্যের জন্য প্রস্তুত করা এবং শেষকৃত্য ইভেন্ট ম্যানেজমেন্ট করা। দেখা যায় ওই দিন সান তার গার্লফ্রেন্ড জিনের কাছে বেশ কয়েকবার মেসেজ এবং ভয়েস রেকর্ডিং পাঠালেও জিন তার কোনো রিপ্লাই দেয় না, আর এটা নিয়ে সান অনেক রেগে যায়। আর এখান থেকে বোঝা যায় সান এবং তার গার্লফ্রেন্ডের মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা চলছে। একটু পরে সানের বন্ধু এবং সহকর্মী কিম তাকে ফোন করে। সে সানকে বলে, একজন বৃদ্ধ মহিলা গতরাতে মারা গিয়েছে, কিন্তু এখন তার বডি প্রচন্ড পরিমাণে শক্ত হয়ে আছে, তাই তুমি জলদি চলে এসো, যত তাড়াতাড়ি সম্ভব তার ফিউনারেলের ব্যবস্থা করতে হবে। তখন সান আর দেরি না করে দ্রুত কিমের বলা সেই লোকেশনে চলে আসে। কিছুক্ষণ পর দেখা যায় কিম যে বৃদ্ধ মহিলাটার কথা সানকে বলেছে সে আর কেউই না, সেই হচ্ছে লিনের দাদিমা। সান আর কিম সেখানে চলে এলে লিন তাদেরকে দেখে ভয় পেয়ে যায় এবং কিছু বুঝে উঠতে না পেরে আলমারির মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর সান লাশের কাছে গিয়ে বডি সোজা করতে থাকে। লিন আলমারি থেকে লুকিয়ে দেখে ওই লোকেরা তার দাদিমার গায়ে হাত দিচ্ছে। তখন সে বেরিয়ে সানকে মারতে আসে। সে বলে, তোমরা কারা? খবরদার খবরদার, আমার দাদিমাকে তোমরা একদমই স্পর্শ করবে না। কিন্তু এটা দেখে লিনের আঙ্কেল তাকে ধরে নিয়ে অন্য একটা রুমে আটকে রাখে। এরপর লিনের আন্টি লক্ষ্য করে তার শাশুড়ি মায়ের আঙ্গুলে থাকা দামি আংটিটা নেই। এজন্য সে সান এবং কিমকে দোষারোপ করে। সে বলে, আমার শাশুড়ি মায়ের রিংটা তোমরাই চুরি করেছো, রিংটা ফেরত দাও বলছে, না হলে এখনই তোমাদেরকে পুলিশে দেবো। ওই মহিলার এমন বাজে ব্যবহার শুনে তারা রেগে গিয়ে জামাকাপড় খুলে ফেলে আর বলে, আমরা শুধু আপনার বাড়ি না, এই শহরের সব মৃত মানুষদের শেষকৃত্যের কাজ করি, আর একজন মৃত মানুষের জিনিস চুরি করার মতো নিচু মন মানসিকতা আমাদের নেই, তবে আপনারা চাইলে খুঁজে দেখতে পারেন। এতে লিনের আন্টি লজ্জা পেয়ে ঘর থেকে বের হয়ে যায়। তখন সেখানে উপস্থিত সব লোকেরা তাদের এই দৃশ্য ভিডিও করছিল। তারা সানদের সম্পর্কে নানা রকম খারাপ কথা বলাবলি করতে থাকে। তারা বলে, এই লোকটা আগে জেলে ছিল, কিছুদিন আগেই সে ছাড়া পেয়েছে। আর এমন পরিস্থিতিতে সান আরও রেগে যায়, কিন্তু শুধুমাত্র ওই মৃত মানুষটার কথা ভেবে সে চুপ করে থাকে। তখন সানের আরেকজন সহকর্মী ইন এসে বলে, ভ্যান প্রস্তুত হয়ে গেছে, এখনই মৃতদেহটাকে পোড়ানোর জন্য নিয়ে যেতে হবে। এরপর তারা লিনের দাদিমাকে নিয়ে যেতে থাকে। লিন আর তার কাজিন জানালা দিয়ে তাকিয়ে থাকে, কিন্তু লিন বেচারা তখনও কিছুই বুঝতে পারে না। তাদেরকে দেখে লিনের কাজিন তাকে বলে, আমাদের দাদিমা মারা গেছে, আর তাই ওই লোকেরা এখন তাকে ওই বাক্সটাতে করে নিয়ে যাচ্ছে। এরপরে আর কখনোই আমরা তাকে দেখতে পাবো না, কারণ এরা দাদিমাকে পুড়িয়ে ফেলবে। লিন তখন বলে, তুমি আমাদের দাদিমা সম্পর্কে আর একবার যদি উল্টোপাল্টা কথা বলেছো তাহলে কিন্তু একদম তোমার খবর করে ফেলবো। দাদিমার শরীর খারাপ করেছে, আর এজন্যই সে আজ সকাল থেকে চোখ খুলছে না, আর আমাদের সাথে কথাও বলতে পারছে না। আমি তাকে ফিরিয়ে আনবই। এটা বলে লিন জানালা দিয়ে বেরিয়ে তাদের পিছু করতে থাকে, কিন্তু অনেকক্ষণ গাড়িটাকে পিছু করার পরেও সে তাদেরকে ধরতে পারে না। এর বেশ কিছুক্ষণ পর সান ওই বৃদ্ধ মহিলার শেষকৃত্য শেষে তার দোকানে ফিরে আসে। আর তার পাশের দোকানটা হচ্ছে একটা ওয়েডিং শপ, অর্থাৎ এখানে বিয়ের জিনিসপত্র বিক্রি করা হয়। তখন দোকানের মালিক শানকে ডেকে বলে, তাড়াতাড়ি তোমরা এই অলক্ষণে গাড়িটাকে এখান থেকে সরাও, এই বিচ্ছিরি গাড়িটার জন্য আমার দোকানে কাস্টমার আসবে না। এই নিয়ে তখন তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। আর ঠিক তখনই সানের বাবা এবং তার বোন তার সাথে দেখা করতে আসে। সানের বাবা তাকে বলে, এই ফিউনারেলের বিজনেসটা একটা সময় তোমার দাদু শুরু করেছিল, তারপর আমি এটা দেখাশোনা করতাম, এবং বর্তমানে তুমি এর দেখাশোনা করছো, তাই পারিবারিক সূত্রে দোকানটা এবং বিজনেসের মালিক তুমিই হবে। এই বলে তার বাবা তার সামনে প্রপার্টি পেপারসগুলো রাখে। এরপর সে সানকে বলে, তোমার মৃত দাদুকে হাঁটু গেড়ে সম্মান জানাও। কিন্তু সান তা ঠিকভাবে না করেই পেপারসগুলো নিয়ে চলে যেতে শুরু করে। কিন্তু তখনই তার গার্লফ্রেন্ড জিন তাকে টেক্সট করে, যেখানে লেখা ছিল ব্রেকআপ। এটা দেখে সান প্রচন্ড রেগে গিয়ে জিনের বাড়ির দিকে রওনা হয়। এরপর রাস্তায় সে লিনকে দেখতে পায়, যে কিনা একজন লোককে কিছু একটা জিজ্ঞাসা করছে। এরপর সান জিনের বাড়ি এসে তার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। তখন সে জিনের বাড়িতে তার নতুন বয়ফ্রেন্ডকে দেখতে পায়। সান তখন তাকে দেখেই রেগে গিয়ে তার সাথে মারপিট করে, কিন্তু জিন এসে তার বয়ফ্রেন্ডকে বাঁচিয়ে নেয়। সান তখন বলে, আমি এর জন্যই মারামারি করে জেলে গিয়েছিলাম, আর এর জন্যই তুমি আমার সাথে প্রতারণা করলে। তুমি আমার সাথে এমনটা কেন করলে? জিন বলে, তুমি একদমই ম্যাচিউর নও, আর তাই তুমি কখনোই আমার সন্তানের জন্য একজন ভালো বাবা হতে পারবে না। জিনের মুখে এসব কথা শুনে শান অনেক কষ্ট পায় এবং কিছু না বলেই সেখান থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে সে লিনকে দেখতে পায়। লিন বলে, তুমি আমার দাদিমাকে কোথায় নিয়ে গিয়েছো? আমি তাকে খুঁজে পাচ্ছি না কেন? এক্ষুনি আমার দাদিমাকে ফিরিয়ে দাও, আমি তাকে এখনই বাড়ি নিয়ে যাব। কিন্তু সান বাচ্চা মেয়েটার কথায় কোনো গুরুত্ব না দিয়ে তার বিছানার নিচে প্রপার্টি পেপারসগুলো রাখতে চায়, এবং একটা সময় বিরক্ত হয়ে কিমকে বলে, এই পিচ্চি মেয়েটাকে বাইরে বের করে দে। তখনই লিনের আঙ্কেল লিনকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। সে লিনকে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু লিন তার দাদিমাকে না নিয়ে কিছুতেই সেখান থেকে যেতে চায় না। আর একটা পর্যায়ে সান রেগে গিয়ে লিনকে তুলে তার আঙ্কেলের কাছে দিয়ে দেয়, আর তখনই লিন সানের হাতে কামড় বসিয়ে দেয়। তখন সান বলে, গত জন্মে তুমি নিশ্চয়ই একটা কুকুর ছিলে। ওই দিন রাতের বেলায় লিন আবারও লুকিয়ে সানের বাড়িতে চলে আসে। সে আবারও তার দাদিমাকে ফিরিয়ে দিতে বলে। কিছুক্ষণ পর লিনের আঙ্কেল আসে তাকে নিয়ে যাওয়ার জন্য। সে লিনকে টেনে হিস্ট্রে নিয়ে যেতে চায়, কিন্তু লিন তাকেও কামড়ে দেয়। তখন লিনের আন্টি তার আঙ্কেলকে ডেকে বলে, আমাদের এক্ষুনি বেরোতে হবে, তা না হলে আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে। তাই লিনের আঙ্কেল বাধ্য হয়ে সানকে কিছু টাকা অফার করে, আর বলে, কয়েকদিনের জন্য লিনকে তোমাদের কাছে রেখে দাও। কিন্তু সান কিছুতেই এই বিচ্ছুটাকে রাখতে রাজি হয় না, কিন্তু তার বন্ধু কিম টাকার কথা শুনে লিনকে তাদের সাথে রেখে দেয়। এতে সান কিমের উপর প্রচন্ড রেগে যায়। তখন কিম বলে, ওই বাচ্চা মেয়েটার আঙ্কেল আমাদের অনেক টাকা দেবে, আর ওর জন্য তো আমরা কিছুই খরচ করব না, সব টাকা আমাদেরই থাকবে।
সান তখন বলে এখন এই বিচ্ছুটাকে কিভাবে সামলাবে তা নিয়ে ভাবো। ওই দিন রাতে তারা লিনকে নুডলস খেতে দেয়। লিন বলে নুডলসের সাথে সাথে আমাকে রসুন দাও, কারণ আমার দাদিমা আমাকে বলেছে রসুন নুডলসের স্বাদ দ্বিগুণ করে দেয়। এরপর দেখা যায় লিন নিচে পড়ে থাকা খাবারগুলো উঠিয়ে খায়। কিছুক্ষণ পর কিম তাকে জিজ্ঞাসা করে তুমি দাদিমার কাছে থাকো কেন? লিন বলে আমার বাবা মা নেই, তারা অনেক আগেই মারা গেছে। কিম তখন তাকে জিজ্ঞাসা করে তুমি আমাদের ঠিকানা কোথায় পেলে? তখন লিন তার স্মার্ট ওয়াচটা তাদেরকে দেখায়। সে বলে আমার এই স্মার্ট ওয়াচটা দিয়েই আমি তোমাদের গাড়ির ছবি তুলেছিলাম, আর গাড়ির পিছনেই তোমাদের বাড়ির অ্যাড্রেস লেখা ছিল। আমার দাদিমা বলেছে খুঁজলে সবকিছুই নাকি পাওয়া যায়, তাই আমি লোকজনকে ছবিটা দেখিয়ে তোমাদের বাড়িতে চলে এসেছে। সান তখন বলে চলো আমরা লুকোচুরি খেলি, কিন্তু লিন বলে সে মহাজন খেলবে। বাচ্চা মেয়েটার মুখে এই খেলার নাম শুনে তারা সবাই অবাক হয়ে যায়, কারণ মহাজন হচ্ছে বড়দের খেলা আর এটা টাকার বিনিময়ে খেলতে হয়। তখন লিন তাদেরকে জানায় তার দাদিমা তাকে এই খেলা শিখিয়েছে, আর এটা বলে সে বাজেট টাকা হিসেবে একটা কয়েন সামনে রাখে, আর তার দাদিমা সেই রিংটা রাখে। এটা দেখে সান রেগে গিয়ে বলে তাহলে তুমি এটা চুরি করেছিলে? লিন তখন জানায় সেটা চুরি করেনি, তার দাদিমা তাকে উপহার হিসেবে রিংটা দিয়েছিল। এরপর দেখা যায় তারা কিছুতেই লিনের সাথে পেরে ওঠে না, আর লিন গেমটা জিতে যায়। তখন কিম আবারও খেলতে চাইলে লিন মানা করে দেয়। সে বলে দাদিমা বলেছে প্রথমবার জিতে গেলে দ্বিতীয়বার আর খেলবে না। ওই দিন রাতের বেলা সানের উপরের বিছানায় লিন ঘুমিয়েছিল, আর লিন ঘুমের মধ্যেই সানের গায়ে হিসু করে দেয়। এতে সানের ঘুম ভেঙে যায় এবং সে প্রচন্ড রেগে যায়, কিন্তু কোনো উপায় না পেয়ে নিজেই আবার লিনের বিছানা ধুয়ে দেয়। লিন তখন জানায় এই প্রথমবার সে বিছানায় হিসু করেছে, কারণ সে সানের ওয়াশরুমে যেতে ভয় পায়, সেখানে ভয়ঙ্কর দুটো ভূত থাকে। সান তখন বলে আরে বোকা, ওগুলো ভূত না, কাগজের তৈরি পুতুল। পরদিন সকালে সানের বোন তাকে কল করে আর তাকে রেজিস্টার অফিসে যেতে বলে, কারণ আজকে সানের বাবা তাদের দোকানটা সানের নামে করে দেবে। তাই সানকে এক্ষুনি ওই প্রপার্টি পেপারসগুলো নিয়ে যেতে হবে, যেটা সে গতরাতে বিছানার নিচে রেখেছিল। সান তখন ঘুমের ঘরে পেপারসগুলো খুঁজতে থাকে, কিন্তু হঠাৎ তার মনে পড়ে গতকাল রাতে সে ওই বিছানাটা ধুয়ে দিয়েছিল। তখন সে ওয়াশিং মেশিনের ভেতর থেকে পেপারসগুলো নিয়ে রেজিস্টার অফিসে চলে যায়। অফিসার তাকে বলে ওয়াশিং মেশিনে ধোয়ার কারণে পেপারসগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তাই তাদেরকে নতুন পেপারস বানিয়ে দেওয়া হবে, আর এজন্য প্রায় 1 মাস সময় লাগবে। আর সানের এই বোকামির জন্য সে তার বাবার কাছে খুব মার খায়। ঠিক তখনই কিম তাকে কল করে তাকে দ্রুত একটা হসপিটালে আসতে বলে, যেখানে ছোট্ট একটা মেয়ে মারা গিয়েছে, আর কিম সেই মেয়েটার ফিউনারাল ইভেন্টের কাজটা নিতে চায়। আসলে ওখানে আরো অনেক ফিউনারাল ইভেন্ট ম্যানেজমেন্টের লোকেরা মৃত মেয়েটার পরিবারের পিছু করতে থাকে কাজটা নিজেরা নেওয়ার জন্য। তখন ওই মৃত মেয়েটার বাবা রেগে গিয়ে তাদেরকে বিরক্ত করতে মানা করে। দেখা যায় লিন কিমের সাথে সেই হসপিটালে এসেছে। সে সানকে দেখে বলে তার দাদিমাকে এখনই ফিরিয়ে দিতে হবে। সান তখন একটা বুদ্ধি করে, সে লিনকে বলে চুপচাপ আমার সাথে চলো, আমার কথা শুনলে তোমার দাদিমাকে ফিরিয়ে দেবো। এটা বলে সে লিনকে নিয়ে মৃত মেয়েটার পরিবারের কাছে চলে যায়। সান তাদেরকে সান্ত্বনা দিয়ে বলে যে লিন হচ্ছে তার একমাত্র মেয়ে, আর তাই মেয়ে হারানোর কষ্ট সে অনুভব করতে পারছে। এসব ইমোশনাল কথাবার্তা বলে সে ফিউনারালের কাজটা নিয়ে নেয়। এরপর তারা মৃত মেয়েটাকে পোড়ানোর জন্য ক্রিমেটোরিয়ামে চলে আসে, আর ক্রিমেটোরিয়াম হলো লাশ পোড়ানোর ঘর। সান লিনকে গাড়ির ভেতরে রেখে কফিনটা নিয়ে ক্রিমেটোরিয়ামের ভেতরে যায়। তখন এই কফিনটা দেখে লিন ভাবে এর ভেতরেই হয়তো তার দাদিমা রয়েছে, আর এটা ভেবে সে তাদের পিছু করে অন্য একটা ক্রিমেটোরিয়াম রুমে চলে যায়। আর ওখানে লোকদেরকে বলে এই কফিনের ভেতরেই তার দাদিমা রয়েছে। তারা লিনকে ধরতে গেলে সে তাদেরকে কামড় দেয় এবং এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে, আর এই কারণে ক্রিমেটোরিয়ামের মালিক সানের উপর প্রচন্ড রেগে যায়। পরদিন লিন সানকে বলে আমি ভেবেছিলাম ওই কফিনের ভেতরেই আমার দাদিমা আছে, তাই আমি এমনটা করেছিলাম। সান তখন বলে আমরা তোমার দাদিমাকে পুড়িয়ে ফেলেছি, সে পুড়ে ছাই হয়ে গেছে, তাই কখনোই সে আর তোমাদের কাছে ফিরে আসবে না। আর এটা শুনে লিন কান্নায় ভেঙে পড়ে। বাচ্চা মেয়েটা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তার প্রাণপ্রিয় দাদিমা নেই, আর কখনোই তার কাছে ফিরেও আসবে না, তাকে আর তার নাম ধরে ডাকবেও না। সানের কথা শুনে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বাড়ি ফিরে তারা সবাই লিনকে বোঝায়। তারা বলে তোমার দাদিমা এখন একটা তারায় পরিণত হয়েছে, প্রতিদিন রাতের বেলা তোমাকে দেখার জন্য সে আকাশে চলে আসবে। তাদের এসব কথা শুনে লিন একটু শান্ত হয়। ওই দিন রাতের বেলায় সানের ঘুম ভেঙে গেলে সে দেখে লিন তার বিছানায় নেই। লিন বাইরে বসে তার স্মার্ট ওয়াচ থেকে তার দাদিমায়ের রেকর্ড করা ভয়েস শুনছে, আর আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কান্না করছে। এটা দেখে সান অনেক ইমোশনাল হয়ে যায়। পরদিন সকালে সান দেখে লিন একটা অ্যাশ বক্সে অর্থাৎ মৃতদেহের ছায়া রাখার পাত্রে কালারিং করছে, আর এটা দেখে সান প্রচন্ড রেগে যায়, কারণ ওই অ্যাশ বক্সটা ওই মৃত মেয়েটার বাবা মা স্পেশাল ভাবে বানিয়েছিল তাদের মেয়ের ছায়া রাখার জন্য। এরপর সান অনেক চেষ্টা করে এরকম আরেকটা বক্স জোগাড় করতে পারে না, তাই সে বাধ্য হয়ে ওই বক্সটাই মৃত মেয়েটার বাবা মাকে দেয় এবং তাদের কাছে ক্ষমা চায়। সে বলে আমার মেয়ে বক্সের কালার নষ্ট করে ফেলেছে, কিন্তু তারা সেই বক্সটা দেখে একদম ইমোশনাল হয়ে পড়ে, কারণ তাদের মেয়ে কালারিং করতে খুব পছন্দ করত। তখন মহিলাটা লিনকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করে এবং তারা লিনের জন্য কিছু টাকাও দিয়ে যায়। এরপর লিন সান এবং কিমের সাথে বসে চিপস খাচ্ছিল। তখন কিম বলে লিন হচ্ছে আমাদের লাকি স্টার, ও আসার পর থেকে আমাদের ভাগ্য খুলে গেছে। সান তখন বলে লিন খুব ভালো একটা মেয়ে। তখন লিন নিচে পড়ে থাকা চিপস কুড়িয়ে খাচ্ছিল। সান তাকে এগুলো কুড়িয়ে খেতে মানা করে এবং তাকে বাবল গাম খেতে দেয়, তারপর নিজেও একটা মুখে দেয়। কিন্তু সান তখন বুঝতে পারে এগুলো আসলে কোনো বাবল গাম নয়, এগুলো ছোট ছোট প্লাস্টিকের বল, যেগুলো কিনা লিন খেয়ে ফেলেছে। আর তারা তখনই লিনকে নিয়ে হসপিটালে চলে আসে। ডক্টর বলে 2-1 দিনের মধ্যেই বলটা মলত্যাগের মাধ্যমে বেরিয়ে আসবে। এরপর দেখা যায় লিন যতবার মলত্যাগ করে তারা প্রতিবার চপস্টিক নিয়ে ওই ওয়াশরুমে চলে যায় বলটাকে খুঁজতে, এবং অবশেষে তারা বলটা খুঁজেও পায়। আর তখন সবাই প্রচন্ড খুশি হয়ে যায়। এরপর লিনের আঙ্কেল সানকে ফোন করে লিনকে নিয়ে আসতে বলে, কারণ তারা বাড়ি চলে এসেছে। কিন্তু দেখা যায় লিনের আন্টি লিনকে দেখে মোটেও খুশি হয় না, তাকে রাস্তার মেয়ে, অনাথ এসব বলে কটাক্ষ করে।
করে। তখন সান রেগে গিয়ে তাদেরকে মারতে যায়। লিনের আঙ্কেল বলে, তোমরা লিনকে আরো কিছুদিন তোমাদের কাছেই রাখো। লিনের আন্টির মেজাজ ঠান্ডা হলে লিনকে তখন আমি গিয়ে নিয়ে আসবো। লিন তখন এক দৌড়েই তাদের সাথে চলে যায়। ফেরার পথে কিম বলে, লিনের খরচ বাবদ তার আঙ্কেল এতগুলো টাকা আমাদেরকে দিতে চাইলো, কিন্তু তুমি টাকাগুলো ফিরিয়ে দিলে কেন? সান তখন বলে, লিন এখন থেকে আমাদের পরিবারেরই একজন। এরপর তারা বাড়ি ফিরে দেখতে পায় সানের বাবা এবং বোন তাদের জন্য অপেক্ষা করছে। আসলে ক্রিমেটোরিয়ামের মালিক সানের বাবার কাছে বিচার দিয়েছিল। সানের বাবা রেগে গিয়ে তাকে মারতে যায়। তখন লিন তার সামনে এসে দাঁড়ায় এবং বলে, সবকিছুর জন্য আমিই দায়ী, তার কোনো দোষ নেই। তখন সানের বাবা এবং বোন সানকে বলে, আমাদের এই ফ্যামিলি বিজনেসটা তুমি যদি ভালোভাবে না চালাতে পারো তাহলে আমার এই দোকানটা বিক্রি করে দেবো। আর এই কথা শুনে সান তাদের সাথে ঝগড়া শুরু করে দেয়। তার বাবা বলে, এই বিজনেস থেকে 30 দিনের মধ্যে 3 লক্ষ টাকা উপার্জন করে দেখাও, আর তাহলে এই সমস্ত প্রপার্টি তোমার নামে লিখে দেওয়া হবে। ওই দিন রাতের বেলায় সানের এক্স গার্লফ্রেন্ড জেন সানকে তার বিয়ের ছবি পাঠায়। সে তার নতুন বয়ফ্রেন্ডকে বিয়ে করে নিয়েছে। এই দেখে তার প্রচন্ড মন খারাপ হয়ে যায় এবং অ্যাক্সিডেন্টলি সোফা থেকে উল্টা হয়ে পড়ে যায় আর সেভাবেই ফ্লোরে বসে থাকে। আর তার এই কাণ্ড দেখে লিনের প্রচন্ড হাসি পায় আর সে তার স্মার্ট ওয়াচ দিয়ে সানের একটা ছবি তুলে রাখে। পরদিন সকালে সে সানের ফোন নম্বর চেয়ে নেয় এবং তার ফোনে গতরাতে সেই ছবিটা পাঠায়। এই ছবিটা দেখে কিম এবং লিন তাকে নিয়ে খুব হাসাহাসি করে। এরপর তারা তিনজন ব্রেকফাস্ট করতে আসে। তারা লক্ষ্য করে লিন নিচে পড়ে যাওয়া খাবার কুড়িয়ে খায় আর সে খুব দ্রুতই খাবার খাচ্ছিল, ফলে খাবার নিচে পড়ে যায়। তখন লিন বলে, তার দাদিমা বলেছে কোনো খাবার নিচে পড়লে তাতে জীবাণু আক্রমণ করতে 3 সেকেন্ড সময় লাগে, আর এই সময়ের মধ্যে খাবার কুড়িয়ে খাওয়া নিরাপদ। এসব কথা শুনে সান রেগে গিয়ে বলে, তোমাকে আমার কিছু শর্ত মেনে চলতে হবে। প্রথম শর্ত হচ্ছে খাবার ধীর গতিতে খাবে। দ্বিতীয়ত, খাবার নিচে থেকে কুড়িয়ে খেতে পারবে না, কারণ নিচে অনেক রোগ জীবাণু থাকে। আর তৃতীয়ত, কথায় কথায় দাদিমার কথা বলবে না, এতে লিন তাকে কামড়ে দিতে চায়। তখন সান বলে, আর চতুর্থ শর্ত হচ্ছে কুকুরের মতো কামড়ানো বন্ধ করো। এটা শুনে লিন সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সে ফোন করে সানকে পার্কে আসতে বলে। সেখানে সে একটা বৃদ্ধ লোকের সাথে সানকে পরিচয় করিয়ে দেয়। এই লোকটা হলো লিনের দাদিমার বন্ধু। বৃদ্ধ লোকটা বলে, সে মরে যাওয়ার আগে তার শেষ ইচ্ছা ছিল নিজের ফিউনারেল অনুষ্ঠান চোখে দেখা। সান তখন বলে, ফিউনারেল অনুষ্ঠান শুধুমাত্র মৃত লোকদের জন্যই আয়োজন করা হয়। তাই সে ওই বৃদ্ধ লোকটার কথাই মানা করে দেয়। কিন্তু বৃদ্ধ লোকটা তাকে জানায় এই কাজের জন্য সে সানকে 3 লাখ টাকা দেবে। এরপর সান টাকার কথা শুনে রাজি হয়ে যায়। আর পরদিন সকালে সে ওই বৃদ্ধ লোকটার ফিউনারেলের সবকিছু জোগাড় করে। এমনকি সে কান্নাকাটি করার জন্য আলাদা করে লোকও ভাড়া করে নিয়ে আসে। আর সেই অনুষ্ঠানে লিনও অনেক সুন্দর করে প্রস্তুত হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর ওই বৃদ্ধ লোকের বাড়ির লোকেরা এসে তার এই কাণ্ড দেখে খুব রেগে যায়। তারা সেখানে পুলিশও ডেকে নিয়ে আসে। এরপর দিন ওই বৃদ্ধ লোকটা সানের সাথে দেখা করে বলে যে, তোমার আসল সত্যিটা জানা উচিত, কেন আমি সেদিন তোমার কাছে এমন অদ্ভুত আবদার করেছিলাম। আসলে লিন আমাকে এই কাজটা করতে বলেছিল তোমাকে 3 লক্ষ টাকা দেওয়ার জন্য, আর ওই টাকাটা লিনের দাদি আমার কাছে রেখে গিয়েছিল লিনকে দেওয়ার জন্য। আর এসব কথা শুনে লিন একদম ইমোশনাল হয়ে পড়ে। ওই দিন রাতের বেলায় সান দেখতে পায় লিন কান্না করছে। সান তখন তার কাছে আসলে লিন বালিশের নিচ থেকে তার স্মার্ট ওয়াচটা বের করে দেয়। লিন বলে, আমার ঘড়িটা ভেঙে গেছে, তুমি কি এটা আমাকে ঠিক করে দিতে পারবে? তখন সান তার কাছে কয়েকদিন সময় চায় আর তার হাতে মার্কার দিয়ে একটা ঘড়ি এঁকে দেয়। এরপর সান বলে, ওই স্মার্ট ওয়াচটা সারানোর আগ পর্যন্ত এটাই পরে থেকো। পরদিন সকালে সান লিনের স্মার্ট ওয়াচটা রিপেয়ার করতে যায়, কিন্তু দোকানদার জানায় তাদের পক্ষে স্মার্ট ওয়াচটা ঠিক করা সম্ভব নয়। তখন সান একটা নতুন স্মার্ট ওয়াচ কিনে লিনকে গিফট করে। লিন বলে, সে নতুন স্মার্ট ওয়াচটা চায় না, সে শুধুমাত্র তার দাদিমার ভয়েস শুনতে চায়। তখন সান লিনকে প্রমিস করে বলে, যেভাবেই হোক সে তার দাদিমার ভয়েস শোনার ব্যবস্থা করে দেবে। তারপর একদিন সান একটা বড় সফটওয়্যার কোম্পানিতে আসে। তারা ওই স্মার্ট ওয়াচটা ঠিক করতে না পারলেও লিনের রেকর্ড করা তার দিদার ভয়েসগুলো রিকভার করতে পারে। এরপর তারা সবাই মিলে লিনের জন্মদিন সেলিব্রেট করে। আর সেখানে সান লিনকে একটা পুতুল উপহার দেয়। ওই পুতুলের লেজে একটা বাটন রয়েছে। বাটনটা প্রেস করতেই পুতুলের ভেতর থেকে লিনের দাদিমার রেকর্ড করা ভয়েসগুলো প্লে হতে শুরু করে। আর এটা শুনে লিন প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে। বহুদিন পর তার দাদিমার ভয়েস আবার শুনতে পেয়ে লিন খুশিতে সানকে জড়িয়ে ধরে। কিছুদিন পর সান লক্ষ্য করে লিনের স্কুলে যাওয়ার বয়স হয়ে গেছে। তাই পরদিন সে লিনের আঙ্কেলের কাছে বিষয়টা বলে। তার আঙ্কেল জানায় এখন আর তার পক্ষে লিনকে পড়াশোনা করানো বা তার জন্য টাকা দেওয়া সম্ভব না। তাই সান নিজেই সিদ্ধান্ত নেয় লিনকে লেখাপড়া করানোর জন্য। কিন্তু সমস্যা হলো সান অবিবাহিত থাকার কারণে সে লিনকে অ্যাডপ্ট করতে পারছিল না। তখন সে ইনের কাছে গিয়ে বলে যে সে লিনকে অ্যাডপ্ট করতে চায়, কিন্তু কোনো অবিবাহিত পুরুষ কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করতে পারে না। তাই ইনকে সে বিয়ে করতে চায়। কিন্তু তখন ইনের বাড়িতে সে কিমকে দেখতে পায়। আর তখন সান জানতে পারে যে কয়েকদিন আগেই ইন আর কিম বিয়ে করে নিয়েছে। তখন সানের মাথায় একটা বুদ্ধি আসে। সে ইন আর কিমের মাধ্যমে লিনকে অ্যাডপ্ট করে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করে। কিন্তু স্কুলে ভর্তি করানোর পরেও না লিন স্কুলে যেতে চায় না। তাই সান তাকে জোর করে স্কুলে দিয়ে আসে। পরদিন সান লিনকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে দেখে লিনের আঙ্কেল সেখানে একটা মহিলাকে তার সাথে নিয়ে এসেছে। সে সানকে জানায় এই মেয়েটার নাম হলো ফেই, ও আমার বোন। আর তার থেকে বড় কথা হলো ও লিনের মা। তখন সান বলে, আপনি তো বলেছিলেন যে ওর মা মারা গিয়েছে। তখন ফেই সানকে বলে, আমি পরিস্থিতির কারণে বাধ্য হয়ে লিনকে ওর দাদিমার কাছে রেখে গিয়েছিলাম, আর এটা ছাড়া আমার কাছে তখন আর কোনো উপায়ও ছিল না। কিন্তু তার এসব কথা সান কিছুতেই বিশ্বাস করে না। তখন ফেই তাকে বলে, লিনের পা পায়ে একটা ডায়মন্ড আকৃতির দাগ রয়েছে, তাছাড়া আমি যে ওর আসল মা এটা প্রমাণ করতে আমি ডিএনএ টেস্ট করতে রাজি। কিন্তু সান তার কথায় একদমই গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। ওই দিন লিন স্কুল থেকে ফিরলে বিকেল বেলায় যখন সান লিনের চুল বেঁধে দিচ্ছিল, তখন সে লিনকে জিজ্ঞাসা করে, তুমি কি কখনো তোমার বাবা মাকে দেখেছো? লিন উত্তরে বলে, না আমি দেখিনি, আর আমার দাদিমা বলেছে আমার কোনো বাবা মা নেই।
ঠিক তখনই সান দেখে লিনের চুলের ক্লিপটা ফ্লোরে পড়ে গেছে। তখন সেটা তুলতে গিয়ে সে দেখে লিনের বাঁ পায়ে একটা ডায়মন্ড আকৃতির দাগ রয়েছে। এতে সান বুঝতে পারে যে ফেই তাহলে তাকে সব সত্যি কথাই বলেছে, সেই হয়তো লিনের আসল মা। এরপর সান সিগারেট খেতে বাইরে আসলে দেখে ফেই তার বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে। সে তখন সানের কাছে অনেক রিকোয়েস্ট করে লিনকে দিয়ে দিতে। তখন সান প্রচন্ড রেগে গিয়ে তাকে বলে, তুমি এতদিন কোথায় ছিলে? যখন লিনের দেখভাল করার জন্য কেউ ছিল না, তার দাদি মারা গিয়েছিল, তখন আসোনি কেন? এমনকি যখন তার আন্টি লিনকে ঘরে জায়গা দেয়নি, তখন তুমি কোথায় ছিলে? তখন তার দেখাশোনা করার জন্য শুধুমাত্র আমরাই ছিলাম। সে এখন বেঁচে থাকার জন্য তার গার্জিয়ানদের খুঁজে পেয়েছে, আর এই হচ্ছে তার বাড়ি। তখন ফেই অনেক কান্নাকাটি করে এবং নিজেকে মারতে শুরু করে। ফেই বলে, হাই স্কুলে পড়ার সময় একটা ছেলের সাথে আমি সম্পর্কে জড়িয়েছিলাম, আর কিছুদিন পর আমি প্রেগনেন্ট হয়ে যাই। তারপর লিনের জন্ম হওয়ার পর আমি তাকে তার দাদিমার কাছে রেখে কাজের জন্য অন্য দেশে চলে গিয়েছিলাম, কিন্তু দুর্ঘটনাবশত পুলিশ আমাকে আটক করে নেয়। আর এত বছর আমি জেলখানাতেই ছিলাম, কারোর সাথে যোগাযোগ করার সুযোগ পর্যন্ত পাইনি আমি। আর এ কারণেই সবাই ভেবে নিয়েছিল যে আমি হয়তো মারা গিয়েছি। এসব বলে ফেই অনেক কান্নাকাটি করতে থাকে আর সানের কাছে রিকোয়েস্ট করে তার মেয়েকে ফিরিয়ে দিতে। কিন্তু সান বলে, আমি লিনকে তোমার কাছে দেবো কি দেবো না, এই সিদ্ধান্ত 3 দিন পর তোমাকে জানাবো। ওই দিন রাতে খাবার খাওয়ার সময় লিন সানকে বলে, তোমার কি মন খারাপ? তখন সান তার সামনে একটু হাসার ভান করে, তারপর সে নিচে পড়ে যাওয়া খাবার কুড়িয়ে খায় আর বলে, তোমার দাদিমা ঠিক কথাই বলেছিল, নিচে খাবার পড়লে তা কুড়িয়ে খেতে হয়, কারণ প্রতিটা খাবারই আমাদের খুবই কষ্টার্জিত অর্থের। তখন লিন বলে, কাল আমার স্কুলে অনুষ্ঠান আছে, সব গার্ডিয়ানদের নিয়ে যেতে বলেছে। তখন কিম আর ইন তার সাথে যেতে চাইলে লিন তাদেরকে নিতে রাজি হয় না। সে সানকে তার সাথে যেতে বলে। পরদিন স্কুলে গিয়ে তারা অনেক মজা করে, এমনকি একটা প্রতিযোগিতায় তারা প্রথম হয়। এরপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বাচ্চারা তাদের বাবা মায়ের ছবি আঁকে, যেখানে নীল সানের ছবি আঁকে। তখন লিন বলে, আমি জানি আমার দাদিমা আর কখনোই ফিরে আসবে না, কিন্তু তার প্রতি এখন আর আমার মন খারাপ হয় না, কেননা আমার কাছে এখন আমার বাবা আছে। আর তখন তার প্রতি লিনের এই ভালোবাসা দেখে সান কিছুতেই কান্না আটকে রাখতে পারে না। একদিন যখন সান লিনের চুল বেঁধে দিচ্ছিল, তখন সে লিনের কাছে জিজ্ঞাসা করে যে, লিন তুমি কি বড় হয়ে আমাকে ভুলে যাবে? তখন লিন বলতে থাকে, আমার বাবার নাম সান, বাড়ির নাম আপ স্কাই এবং রোড নাম্বার 73, তোমার অ্যাড্রেস আমার মুখস্থ, আমি তোমাকে কখনোই ভুলবো না। আর এটা বলে সে সানের গালে চুমু খায়। আর তখন সান আবারও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। ওই দিন রাতের বেলা লিন ঘুমিয়ে পড়লে ফেই লিনকে নিতে আসে। তখন সান লিনকে গাড়িতে উঠিয়ে দিয়ে লিনের প্রয়োজনীয় জিনিসপত্র ফেইকে বুঝিয়ে দেয় আর বলে, এখানে তার জামা কাপড় এবং কিছু খাবার রয়েছে, এগুলো লিনের খুবই পছন্দের। আর তার কাছে পৃথিবীর সব থেকে পছন্দের জিনিসটা হচ্ছে এই পুতুলটা। আসলে পুতুলটার মধ্যে তার দাদিমায় রেকর্ড করা ভয়েস ছিল। এরপর সে আরও বলে, লিন কিন্তু পানি পান করা মোটেও পছন্দ করে না, তাকে বারবার মনে করিয়ে দিতে হয়। আর সে খুব দ্রুত খাবার খায়, এমনকি নিচে পড়ে গেলেও তা উঠিয়ে খায়। আর এইসব বিষয়ে তোমার খেয়াল রাখতে হবে। আর আমি তোমাকে আবারও সতর্ক করে দিচ্ছি, কিন্তু তুমি যদি কখনো লিনকে কোনো বিষয়ে কষ্ট দাও, তাহলে আমি তোমাকে মেরে আবারও জেলে চলে যাব। এই বলে সে তাদেরকে চলে যেতে বলে। তারা চলে যাবে। আর ঠিক তখনই সান আবারও দৌড়ে গিয়ে গাড়ির কাছে যায় এবং ফেয়ের কাছে কিছু টাকা দেয়, কিন্তু ফেই তার টাকাগুলো নিতেই চাচ্ছিল না। তখন সান জোরপূর্বক টাকাগুলো দিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই লিন ঘুম থেকে জেগে ওঠে আর বলে, আমি কোথায়? আর এই মহিলাটা কে? ফেই তখন বলে, আমি তোমার মা। কিন্তু লিন বলে, আমার তো বাবা মা নেই। তখন সান বলে, এই মহিলাটা সত্যিই তোমার মা, আর সে আছে তোমাকে তোমার বাড়ি নিয়ে যাবে। আর এটা শুনে তো লিন প্রচন্ড কান্নাকাটি শুরু করে দেয়। সে কিছুতেই ফেয়ের সাথে যেতে চায় না। তখন ফেই সানের কাছে অনেক অনুরোধ করে বলে, দয়া করে আমাদেরকে যেতে দিন। এই বলে তারা গাড়ি ছেড়ে দেয়। কিন্তু লিন গাড়ির পেছন থেকে চিৎকার করে সানকে ডাকে, আর তার ডাক শুনে সানের হৃদয়টা একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। একটা পর্যায়ে সান নিজেকে আটকে রাখতে না পেরে ওই গাড়িটার পেছনেই দৌড়াতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই গাড়িটা অনেক দূরে চলে যায়। সে তখন বুঝতে পারে এই ছোট্ট বাচ্চাটাকে সেই অল্প সময়ে কতটা ভালোবেসে ফেলেছে। পরদিন সকালে কিম এবং ইন সানকে দোষারোপ করে। তারা বলে, আমাদেরকে জিজ্ঞাসা না করে তুমি কিভাবে পারলো এই মহিলার সাথে লিনকে পাঠিয়ে দিতে? তুমি আসলেই ব্যর্থ, আর এজন্যই তোমার বাবা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, এমনকি তোমার ভালোবাসার মানুষটাও তোমাকে ধোকা দিয়েছে। আর এসব শুনে সান প্রচন্ড কান্না করতে শুরু করে। ঠিক তখনই সানের বোন তাকে ফোন করে জানায় তার বাবা মারা গিয়েছে। এটা শুনে সানের মাথায় যেন একদম আকাশ ভেঙে পড়ে, মানে মরার উপর খাড়ার ঘা যাকে বলে আর কি। তার বোন বলে, তার বাবা সানের জন্য একটা চিঠি লিখে গিয়েছে, আর সে চিঠিতে লিখেছে তার ফিউনারেলটা যেন সান নিজের হাতেই করে। এরপর সান তার বাবার কথা মতোই তার ফিউনারেলের সব কাজ করে, এমনকি অবশেষে তার বাবার ছাইগুলো সমুদ্রে বিসর্জন দিয়ে দেয়। ঠিক তখনই ফেই সানকে ফোন করে বলে, লিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তখনই তারা বেরিয়ে পড়ে আর ফেইকে নিয়ে সারা শহরে লিনকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। এবং একটা পর্যায়ে সান তাদের সবাইকে নিয়ে তার বাড়ির সামনে চলে আসে। আর হঠাৎই তারা লিনের গলার আওয়াজ শুনতে পায়। লিন চিৎকার করে সানকে ডাকছে। সান তাকে দেখতে পেয়ে দৌড়ে তার কাছে চলে যায়। সান তখন রেগে গিয়ে বলে, মাঝরাতে বাড়ি থেকে পালিয়ে এসেছো কেন? তোমাকে যদি কিডন্যাপ করে নিত, অথবা যদি তোমার অ্যাক্সিডেন্ট হতো, বা তুমি যদি হারিয়ে যেতে, তাহলে কি হতো? তখন লিন বলতে শুরু করে, আমার বাবার নাম সান, বাড়ির নাম আপ স্কাই, রোড নাম্বার 73, তোমার অ্যাড্রেস আমার মুখস্থ পাপা, আমি তোমার সাথেই থাকতে চাই, কারণ তুমিই আমার বাবা। এটা শুনে সান তাকে জড়িয়ে ধরে বলে, আমি প্রমিস করছি আর কখনোই তোমাকে আলাদা হতে দেব না। কিছু সম্পর্ক না রক্তের সম্পর্কের চেয়েও অনেক বড় হয়। আর এটা বুঝতে পেরে অনেক দূরে দাঁড়িয়ে কান্না করতে থাকে লিনের আসল মা। পরদিন দেখা যায় সে লিনের জিনিসপত্র সানের কাছে দিতে এসেছে। তখন সান বলে, তোমার কি আমার ফিউনারেল বিজনেসটা নিয়ে কোনো সমস্যা আছে? তখন ফেই আসলে বুঝতে পারে যে সান তাকে প্রপোজ করছে। সে তখন সাথে সাথেই রাজি হয়ে যায় এবং সবশেষে দেখা যায় তারা সবাই মিলে একদিন রাতে বাইরে বসে আকাশের দিকে তাকিয়ে রয়েছে, আর সবাই সবার হারিয়ে ফেলা মানুষগুলোকে তারার মাঝে খুঁজে বেড়াচ্ছে। আর এই অসাধারণ একটা এন্ডিং এর মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। কেমন ছিল আমাদের আজকের গল্পটা সেটা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না কিন্তু।